দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে তার সরকার। জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে 16 জনকে পদক তুলে দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বর্ণপদক পাচ্ছেন জনাব মোহন বিশ্বাস, জেলা ঝিনাইদহ। মৎস্য উপদেষ্টা তুলে ধরেন এই খাতের বিপুল সম্ভাবনার কথা। আমাদের প্রায় 261 প্রজাতির স্বাদু পানির মাছ আর ছোট প্রজাতির মাছ আছে 143টি। এই সংখ্যা আরো বেশি ছিল। অনেক প্রজাতি হারিয়ে যাচ্ছে। আমরা সেই হারিয়ে যাওয়া মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সবাইকে সদয় হওয়ার আহ্বান জানান। বলেন, প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যাও সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না। তা সে শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিতে সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলায় 5 মৎস্য চাষীকে সম্মাননা পদক দিয়েছে জেলা প্রশাসন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম জেলার সফল এসব মৎস্য চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান। মৎস্য খাতে অবদান রাখায় মিরসরাইয়ের কামরুল হোসেন, হাটহাজারের মাহবুবুল আলম চৌধুরী, সীতাকুণ্ডের SM মুন্তাসির আলম এবং বাঁশখালীর কারে কুতুবউদ্দিন হাসান নুরিকে সম্মাননা পদক ও পুরস্কার দেওয়া হয়। এর আগে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। আমরা একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। এটাও স্বাদের দিক থেকে ছিল অতুলনীয়। দর্শক, চট্টগ্রামে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 5 জনের। পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সহ মারা যায় 4 জন। আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনা বললেন সড়ক বিশ্লেষকরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সোমবার ভোর 4:45 পিকআপ করে মাছ আনতে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে নগরীর ফিশারি ঘাট যাচ্ছিলেন জেলেরা। সিটি গেট এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় 4 জন। আহত আরো 5 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পথে আরো একজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন 4 জনের অবস্থাও আশঙ্কাজনক। পিকআপ ভ্যানটা একটা কাভার্ড ভ্যান দাঁড়ানো ছিল, ওর পিছন দিয়ে কি কাভার্ড ভ্যানটা নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার ফলে সামনে 3 জন বসা ছিল এবং 7 জন পিছনে ছিল। পিকআপ ভ্যানে 3 জন স্পট ডেড হয়েছে একদম, আর পিছনে যে 7 জন ছিল তার মধ্যে 2 জন ওখানে ঘটনাস্থলে মারা গেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানান নিহতদের পরিবার। অবশ্যই শাস্তি চাই, কেমনে শাস্তি চাইবো না? আমাদের জলযন্ত্রে একটা মানুষ চলে গেল বিনা দোষে বিনা কারণে, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিল, ওদের কি কোনো ক্ষতি করছিল?
বিশ্লেষকরা বলছেন অদক্ষ চালকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। এটা একটা 1 বছর 2 বছর মেয়াদী একটা কোর্স করে এটাকে পরীক্ষা দিয়ে পাশ করে ড্রাইভার সৃষ্টি করা উচিত, কারণ এইভাবে যদি অদক্ষ ড্রাইভাররা আস্তে আস্তে রাস্তায় নামে তাহলে কিন্তু আমাদের এই যত কিছু আপনি ব্যবস্থা নেন না কেন, চালক ঠিক না হলে কিন্তু কোনো অবস্থাতে দুর্ঘটনা এড়ানো যাবে না। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এনজিও পরিচালিত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের ক্যাম্প কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকাকে একযোগে চাকরিচ্যুত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। সোমবার সকাল 7টা থেকে কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ভোগান্তিতে পড়ে ওই পথের যাত্রীরা। শিক্ষকরা জানান, রোহিঙ্গা শিক্ষকদের রেখে স্থানীয় 1250 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ম নীতি তোয়াক্কা না করে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। দর্শক, নোয়াখালীর বিভিন্ন সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, সড়কের তো বেহাল দশা, ভুক্তভোগীরা কি বলছেন এই বিষয়টা নিয়ে, আর এ ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? জি, ধন্যবাদ ফয়সল। আপনি যেমনটা জানতে চেয়েছেন, নোয়াখালীতে আসলে সাম্প্রতিক বন্যা এবং জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। আমি যে সড়কটি দাঁড়িয়ে আছি এটি রাজগঞ্জ এবং বাংলাবাজার সড়কটি। এখানে প্রায় এই সড়কটি 9 কিলোমিটার সড়ক। আমি আপনাকে যদি বলি, গত 15 বছরে এই সড়কটি হয়নি। গত 15 বছরে এই সড়কটি কোনো কাজ হয়নি। এটি যেন সড়ক নয়, যেমন খালে পরিণত হয়েছে। গত 1 মাস এই সড়কটি দিয়ে, রাস্তার উপর দিয়ে বিভিন্ন সাঁকো তৈরি করে আসলে জনগণ চলাচল করতে হয়েছে এবং স্কুল কলেজ শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে চৌমুহনী, মাইজদি, সয়ানি, রাজগঞ্জ সহ বিভিন্ন সড়কে তারা আসা যাওয়া করে। আসলে এই সড়কে এতই বেহাল অবস্থা যে এখানে আসলে মানুষ চলাচল করার কোনো অবস্থা নাই। গত 2 দিন বৃষ্টি নাই, কিন্তু এরপরও এই সড়কে এখনো বেহাল অবস্থা। এই সড়কে গত 1 মাস থেকে এই সড়কের উপরে সাঁকো দিয়ে মানুষ চলাচল করত। ছোট ছোট শিশুরা এবং স্কুলগামী শিক্ষার্থীরা তারা এই সড়ক দিয়ে সাঁকো দিয়ে হাঁটাচলা করতে হয় এবং স্কুলে যেতে হয়। এছাড়া একই অবস্থা এই সড়কের রাজগঞ্জ থেকে বাংলা বাজার পর্যন্ত 9 কিলোমিটার একই অবস্থা। এই সড়কটিতে খুবই অবস্থা। কিন্তু এই সড়কটিতে গত 7 বছর আগে এই সড়কটির একটি কাজ আসলে একজন ঠিকাদার এই কাজের টেন্ডার পেয়েছিল, তিনিও কিন্তু এই কাজ না করে সড়কটিতে কাজ তিনি পালিয়ে গেছেন। আসলে এই সড়কের এত বেহাল অবস্থা যে এখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি এতদিন। তো আমি এই বিষয়ে কথা বলছি নোয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল নির্বাহী প্রকৌশল, তিনি আমাকে জানিয়েছেন যে এই সড়কটির জন্য তারা ইতিমধ্যে মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছেন এবং খুব শীঘ্রই যদি অনুমতি আসে তাহলে এই সড়কটি তারা কাজ শুরু করবেন। আসলে এই সড়কটি দীর্ঘদিন থেকে মানুষের বেহাল দশা, মানুষের দুর্ভোগের মধ্যে মানুষের চলাচল করছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী রাজগঞ্জ সড়ক থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে ফয়সল। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, প্রতিবেশী দেশের তুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল। সোমবার দুপুরে চট্টগ্রামের পিটিআই সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে অনেকেই ষড়যন্ত্রের চেষ্টা করছে। এমন কোনো সুনির্দিষ্টভাবে অভিযোগ পেলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। বাংলাদেশের আশেপাশে আরো দেশ আছে, একটা চোখ বুলাই না, ডানে বামে একটু চোখ বুলাই না। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য মাইনরিটিস? সেই তুলনায় বাংলাদেশ রোল মডেল হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। প্রকাশ্যে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত বছরের 12ই আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। সিএমপি কমিশনারের এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের একাধিক টিম তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। প্রয়াত বিএনপির সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নোয়াখালী কোম্পানিগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চর এলাহি ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জামাত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করে। তারা জামাত ও এনসিপির নেতাদের ইন্ধনে এমন বক্তব্য দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। সাংবাদিক আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, চট্টগ্রামের লাল দিঘির মাঠে চলছে সিটি কর্পোরেশনের আয়োজনে বৃক্ষ মেলা। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। জয়, বৃক্ষ মেলা কেমন জমে উঠেছে আর দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। দেখতে পাচ্ছেন যে লালদিঘির ময়দানে এর আগে বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলা শুরু হয়েছিল, এখন কিন্তু সিটি কর্পোরেশনের আয়োজনে এই বৃক্ষমেলা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দর্শনার্থীরা তারা ছুটে এসেছে, বিভিন্ন গাছ দেখছে, যেহেতু চারা গাছগুলো সবার পছন্দ, তার কারণে কিন্তু সবাই ছুটে এসেছেন। এখানে ফলজ থেকে শুরু করে এখানে ঔষধি গাছও কিন্তু এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ফলজ আর ফুলের গাছ আছে, নানা রকমের ফুলে কিন্তু ফুলের চারা এখানে আছে। সবার আকর্ষণ বাড়াচ্ছে এই ফুলের চারাগুলো। একই সাথে ফলজ গাছগুলি আমরা দেখতে পাচ্ছি সপেদা থেকে নিয়ে বিভিন্ন রকমের ফলজ গাছ আছে, গাছের মধ্যে ফলও ঝুলে আছে। যারা ক্রেতা, যারা বৃক্ষপ্রেমী, তাদের যে আকর্ষণ বাড়ানোর জন্য এরকম গাছগুলো কিন্তু রাখা হয়েছে, গাছের মধ্যে ফল ঝুলে থাকা। তো ফল ঝুলে থাকলে কিন্তু সবাই মনে করে দ্রুত সময়ের মধ্যে আরও বেশি বেশি ফল আসবে। তো দাম কিছুটা বেশি চারাগুলোর, কিন্তু যারা ক্রেতা তারাও নিয়ে যাচ্ছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছে। এর আগে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে আমরা ঝুলে আছে, মিষ্টি আমরার কথা আমাদেরকে বলেছেন। আবার অন্যদিকে দেখতে পাচ্ছি লেবু ঝুলে আছে। একই সাথে কিন্তু আমরা সবুজে গড়ি সবুজে সাজাই, বেশি বেশি গাছ লাগে এমন স্লোগান দিয়ে কিন্তু আসলে এইবারের যে সিটি কর্পোরেশনের 10 দিনের যে বৃক্ষ মেলা, এই বৃক্ষ মেলায় কিন্তু দর্শনার্থীরা ছুটে এসেছেন। যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। কোন জায়গা থেকে এসেছেন? কাতনগঞ্জ থেকে। খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, চারাগুলো দেখতে অনেক ভালো লাগে। বিভিন্ন রকমের নেই নাই, এমনি ঘুরতে আসলাম ফ্যামিলি নিয়ে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। বৃক্ষ মেলা এসেছেন, কি কি চারা দেখলেন এখানে? সব কিছু ভালো লাগছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তুমি তো চারা নিয়েছো মনে হয়? চারা নিয়েছো? কি চারা এটা? বাদাম। বাদাম গাছের চারা? জি। আরে ফুল নিয়েছো? ফুল চারা। জি। ফুলের চারা? জি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। মেলা এসে ভালো লাগছে। ফুল চারা কিনে নিয়েছো নাকি? কিনে দিছি। কিনে নিয়েছো না? কোথায় রোপণ করবা? আমার মাসে গান লাগবো। বাসায় কি? জি। তুমি নিয়েছো? কি চারা এটা? ফুল চারা। ফুল চারা? জি। কোথায় রোপণ করবা? আমাদের মাদ্রাসা লাগবে, তো তোর ঘরে যাওয়া। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি মেলায় যে স্টলগুলো আছে, প্রায় 60টির অধিক স্টল রয়েছে। এবার যে নার্সারিগুলো আছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে নার্সারিগুলো আছে, এই নার্সারিগুলো কিন্তু তারা স্টল নিয়েছে। বিভিন্ন রকমের চারা এখানে আছে, তার কারণে এখানে যারা ক্রেতা, ফুল, এখানে যারা বৃক্ষপ্রেমী, তারাই কিন্তু এখানে এই মেলায় ছুটে এসেছে। যারা বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছে, আপনাদের সাথে একটু জানতে চাচ্ছি কেমন বেচা বিক্রি হয়েছে। বেচা বিক্রি আপনার আগের মেলাটাতে বেশ ভালো হয়েছিল, কিন্তু সিটি কর্পোরেশনের মেলাটাতে অতটা জমে নাই। তবু তো সময়টা বাড়ছে একই জায়গায় একই জায়গায় মেলাটার সময় বাড়ছে, তার কারণে আপনাদের বেচা বিক্রি বাড়ছে না? না, বেচা কেনা অন্যবারের তুলনায় এবার কম। জি। আমি জানতে চাচ্ছি, লালদিঘিতে এর আগে কিন্তু বন বিভাগের মেলা হলো, এরপরে আরও 10 দিন যোগ হলো। হ্যাঁ, 10 দিন যোগ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু যেটা সেল হয়েছে লালদিঘির পারে প্রথমের দিকে ভালো সেল হয়েছে, এখন হচ্ছে না। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কেমন লাগছে? কি কি চারা নিলেন? এই যে অ্যান্থুরিয়াম দেখতেছি, আমি আপনার স্টেন নিচ্ছি, স্টেনে কালেকশন ভালো এবার। তবে বৃক্ষ মেলার পরিসরটা আরও বড় হওয়া উচিত আমাদের জন্য। আউটার স্টেডিয়াম করলে এটা আমাদের জন্য সুবিধা, সবার জন্যই সুবিধা আসা যাওয়ার পথে। আর কালেকশন ভালো, তবে আরেকটু মান বাড়ানো উচিত। ঢাকার সাথে কম্পিটিশন করলে কিন্তু চিটং অনেক পিছনে। অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছেন, এখানে যারা
বৃক্ষ নিতে এসেছেন, বৃক্ষপ্রেমী যারা আছেন তারা বৃক্ষের চারা নিচ্ছেন। তারা যেমনটা জানিয়েছেন এই মেলার সময়টা যদি আরও বাড়ে তাহলে কিন্তু তাদের জন্য সহজ হবে, বৃক্ষের চারা নিতে তাদের জন্য অনেকটা সহজ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেলায় আমরা এসেছি মেলার বেশি দিন আর নেই, যেহেতু 23 তারিখ এই মেলার সমাপনী হবে বলে আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশন। তাদের আয়োজনে এই মেলা শুরু হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের আগে বন বিভাগেও এখানে 15 দিন ব্যাপী এই মেলার আয়োজন তারা করেছিল। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন হেফাজতে ইসলামী জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন পার্বত্য জেলার শান্তি সম্প্রীতি রক্ষা ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সময় আগামী দিনের সকল কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান খাগড়াছড়িতে নবগঠিত কমিটির নেতারা। দর্শক, লক্ষ্মীপুরের রহমতখালী খালের ভাঙনের কবলে জনবসতিপূর্ণ এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, ভাঙনের শিকার এলাকাবাসী কি বলছেন, আর এই ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ ফয়সাল। আপনি রহমতখালীর ভাঙনের বিষয়ে বলছিলেন। আসলে রহমতখালী খালের ঠিক কালিকচর অংশের, সদরের কালিকচর অংশের দক্ষিণ পাশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদরের টুমচরের এখানে সড়কের আমাদের 2 নং ওয়ার্ডের একটি সড়কের পাশে। এখানে যে সড়কের বেহাল দশা সেটি একটু আপনাকে আমরা দেখানোর চেষ্টা করি। যে এই সড়কটি দিয়েই আসলে লক্ষ্মীপুরের চলাচল করে। এখানে প্রায় 10,000 মানুষ প্রতিনিয়ত এখানে চলাচল করে। বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রোগী সদর হাসপাতাল থেকে শুরু করে লক্ষ্মীপুরমুখী প্রতিনিয়ত যাতায়াত করে। কিন্তু এখানে যে সড়কটি বেহাল অবস্থা বিরাজ করছে এ নিয়ে আসলে জেলা প্রশাসক, এলজিডি নির্বাহী কর্মকর্তা এবং সহ তাদেরকে অবহিত করার পরও আসলে তারা নির্বিকার অবস্থায় রয়েছে। জনগণ আসলে এই বিষয়টা নিয়ে আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তাদের দাবি দ্রুত যেন অন্তত সংস্কার করে এই রাস্তাটি চলাচল উপযোগী করে তোলেন। এখানে প্রতিনিয়ত আসলে দুর্ঘটনার শিকার হন বিভিন্ন শিক্ষার্থীরা। চলাচল করে আসলে তারা দুর্ভোগের শিকার হন। তো আমি এখানে কথা বলেছি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আসলে তারা বলছেন যে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং বৃষ্টি জলাবদ্ধতায় আসলে এমন পরিস্থিতি এখানে চলছে দীর্ঘদিন থেকে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে জনদুর্ভোগের সর্বশেষ। পাবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। নোয়াখালী উপকূলীয় হাতিয়া উপজেলার ভূমিহীন বাজারে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। টুর্নামেন্টে ভূমিহীন বাজার আবুল বাশার সুপার কিংস গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।